বিপদ, ভীষণ বিপদ রে, ওদের সামনে ভীষণ বিপদ। কি কি বললেন ফকির বাবু? আপনি আপনি আমাদের বললেন? হ্যাঁ, তোদের। বাড়ি যাচ্ছিস তো? শহর থেকে এসেছিস? ভয়ঙ্কর বিপদ তোদের চারপাশে। আলটিমেটলি তালে লক্ষ্যে পৌঁছে গেলাম আমরা। এরপর অপারেশন শুরু, যে করেই হোক শিবের তৃতীয় নয়ন আজ রাতেই আমাকে ক্যাপচার করতে হবে। এক্সকিউজ মি, আমাদের নামে বুকিং ছিল কৃষ্ণরাজ ব্যানার্জির নামে। হ্যাঁ স্যার, এক মিনিট। ইয়েস স্যার, আপনাদের দুটো রুম বুক আছে, রুম নাম্বার 103 আর 104। দাদা শুনছেন? বলছি আমাদের একটা রুম লাগবে, পাওয়া যাবে? হ্যাঁ, রুম খালি আছে, আপনি নাম বলুন। লিখুন। আপনারা ফুলবাড়ি বেড়াতে এসছেন? হ্যাঁ, বেড়াতে, হ্যাঁ ওই আর কি। এই নিন রুমের চাবি। ধন্যবাদ। এ সময় এখানে টুরিস্ট কেন? কাজের অসুবিধা না হয়। আচ্ছা ম্যানেজার বাবু, এখানে কি কি দেখার জায়গা আছে? অনেক কিছু আছে ম্যাডাম। এই জায়গাটা এমনিতেই শান্ত, চুপচাপ, তাই ভালো সময় কাটানোর জন্য উপযুক্ত। এখানে একটা পুরনো রাজবাড়ি আছে, রাজবাড়ির পাশ দিয়ে একটা সুন্দর নদী আছে। আর আর একটা শিব মন্দির আছে না? হ্যাঁ, সেই শিব মন্দিরের কথাটাই বলতে যাচ্ছিলাম। অনেক পুরনো মন্দির, তবে শিব মূর্তির একটা বিশেষত্ব আছে। কিরকম? এখানে যে আসল শিব মূর্তি, সেই বিগ্রহের তৃতীয় নয়ন মহামূল্যবান রত্নখচিত। তাই নাকি? এরকম তো আগে কখনো শুনিনি। এটাই ফুলবাড়ি শিব মন্দিরের বিশেষত্ব, যা অন্য কোথাও আর দেখা যায় না। আচ্ছা, আমরা তাহলে কালকে শিব বিগ্রহ দর্শন করব। আচ্ছা, কখন গেলে ভালো হয়? আপনারা তো আসল বিগ্রহ দর্শন করতে পারবেন না। সেই বিগ্রহ মন্দিরে গর্ভগৃহে থাকে, আর গর্ভগৃহের দরজা সারা বছর বন্ধ থাকে। সে কি, তাহলে আমরা বিগ্রহ দর্শন করতেই পারবো না? সব ভক্তদের দর্শনের জন্য আলাদা একটা শিব মূর্তি আছে, তবে গর্ভে গিয়ে যেতে পারবেন না। একমাত্র শিব চতুর্দশীর পূর্ণ লগ্নে ওই দরজা খোলা হয়। প্রচুর ভক্তের সমাগম হয় তখন। দেশ বিদেশ থেকে প্রচুর লোক আসে পুজো দিতে আসল বিগ্রহ দর্শনের জন্য। এই দিদি, তাহলে কি আমরা সত্যি আসল মূর্তি দর্শন করতে পারবো না? জানি না রে, কপালে থাকলে হবে। তবে কাল কিন্তু আমরা ভোর ভোর উঠে মন্দিরে পুজো দিতে যাব। কুমড়ামুখ, কাল কিন্তু ভোর হওয়ার আগে আমাদের তৈরি হয়ে নিতে হবে। ওকে রাধা, তাই হবে। এ সময় টুরিস্ট এসে চাপ হয়ে গেল। কাজটা ফাঁকায় ফাঁকায় সারতে হলে আজ রাতেই মন্দিরে হানা দিতে হবে। হ্যাঁ, ভোর হওয়ার আগেই ওই মহামূল্যবান রত্ন খচিত তৃতীয় নয়ন হাসিল করতে হবে আমায়। বাহ দিদি, ঘরটা কি সুন্দর সাজানো, তাই না? হ্যাঁ, কাকুন্দি বলেছিল গেস্ট হাউসটা নাকি খুব সুন্দর করে সাজানো গোছানো। হ্যাঁ, আচ্ছা দিদি, চল না ক্রিস দাদের রুমটা একবার গিয়ে দেখে আসি। আরে দাঁড়া দাঁড়া, আগে আগে ফ্রেশ হয়ে নি, তারপর যাব। ঠিক আছে। আচ্ছা দিদি,
আমার আর সানুর জন্য তোর আর ক্রিস্টার খুব অসুবিধা হয়ে গেল, তাই না রে? অসুবিধা কেন? না মানে তোদের দুজনকে আলাদা থাকতে হবে, দুজনে একসাথে থাকতে পারবি না, তাই আর কি। আচ্ছা তুই সারা রাত থাকতে পারবি তো ক্রিস্টাকে ছাড়া? এই যে খুব পেকেছো না তুমি, আমি কিন্তু এখনো তোমাকে বকতে পারি, আর না কানটাও মুলে দিতে পারি। দেখো দিদি লাগতে লাগতে লাগতে, আমি আর বলবো না, ছাড় ছাড় প্লিজ, আচ্ছা ছাড় না। আচ্ছা আচ্ছা নে ছাড়লাম। এই তোর লাগেনি তো? দূর, না না। কাকন্দির ফোন। হ্যালো রাধা, তোমরা ঠিকভাবে পৌঁছে গেছো তো? হ্যাঁ আমরা ভালোভাবে পৌঁছে গেছি, এই লাগেজ টাগেজ নিয়ে রুমে এলাম, তোমাকে ফোনই করতাম। যাক বাবা। আচ্ছা তোমরা রুম ভালো পেয়েছো তো? হ্যাঁ খুব সুন্দর সাজানো, আর আর জায়গাটাও খুব সুন্দর। দিনের বেলায় ঘুরে দেখলে আরো ভালো লাগবে, এত নিরিবিলি শান্ত জায়গাটা। রাধা, তোমায় তো একটা কথা বলাই হয়নি, যেই ওই শিব মন্দিরের কথা বলছিলাম, ওই আসল শিব মূর্তিটা না সবাই সবসময় দেখতে পায় না কিন্তু। হ্যাঁ কাকন্দি, ওই গেস্ট হাউসে ম্যানেজার বাবুর কাছেই সব শুনলাম, কিন্তু কি আর করা যাবে বলো, ভাগ্যে যদি থাকে, যদি আসল শিব মূর্তি দর্শন পাওয়া যায় তো ভালো, না হলে ওই ভক্তদের জন্য যে শিব মূর্তি বানানো আছে, কাল ভোরে উঠে আমরা পুজো দিয়ে আসবো। বেশ, তাহলে আজ তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ এই তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। ওকে চলো, গুড নাইট, টেক কেয়ার। হ্যাঁ তোমরাও কিন্তু সাবধানে থেকো, গুড নাইট। সত্যি দিদি, এত দূর এসে আসল মূর্তির দর্শন পাবো কিনা কে জানে। মনে ভরসা রাখবি না, ঠাকুর চাইলে ঠিক হবে, তাছাড়া বাবা যদি চান তাহলে আসল মূর্তির দর্শন আমরা ঠিক করতে পারবো। তুই যা ফ্রেশ হয়ে নে, আমি জামা কাপড়গুলো বার করি। দুলাল আঙ্কেল, রাধারা ভালোভাবে পৌঁছে গেছে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। পৌঁছেছে তো ঠিক মতো, বাস বাস বাস। আসলে কি জানিস তো দুলাল, 4টে বাচ্চা ছেলে মেয়ে একসাথে গেছে, আমারও একটু চিন্তা হচ্ছিল। ড্যাড, রাধা আর ক্রিস যথেষ্ট বড় হয়েছে, বি সেন্সিবল ড্যাড, টেনশন করার কিছু হয়নি। আমি না ভাবছিলাম বিনাটার সাথে একবার কথা বলবো, ও কাকুর মা আর একবার একটু লাইনটা ধরে দাও না। আরে কি দরকার, ওরাই সবে গিয়ে পৌঁছেছে, বিশ্রাম টিশ্রাম করুক, কাল সকালে ফোন করুন। আসলে আন্টি, কাল ভোরবেলা না ওরা শিব মন্দিরে পুজো দিতে যাবে, আর তাই কিছুক্ষণের মধ্যে ওরা ঘুমিয়ে পড়বে, না হলে তো ওরা উঠতে পারবে না। আমি না হয় কাল আপনার সাথে ওদের কথা বলিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এ কি, এই সময় কে এলো? আমি গিয়ে দেখছি। কেমন আছিস? কি তুই? বড় প্লেজেন্ট সারপ্রাইজ আয়া ভেতরে। আরে গৌরব, এসো এসো এসো, বলো কি খবর, পুজো কেমন কাটলো? আর আঙ্কেল, আমাদের পুজো মানে তো ডিউটি, ওই কাটলো মোটামুটি। আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম সবার সঙ্গে একটু দেখাই করে যাই, আর তো বসারও সময় নেই, মানে খুব চাপের মধ্যে আছে, এটা দিচ্ছিল ওই জন্য। এই বসার সময় নেই মানে? এই তো এলি, আর এখনই বেরিয়ে যাবার কথা বলছিস? আর বলিস না, একটা বাজে প্রেশার চলছে। আচ্ছা বাই দ্য ওয়ে, কৃষ, রাধা এদেরকে দেখছি না তো? রাধা, ক্রিশ, বিনা, শানু এরা সবাই ঘুরতে গেছে। ও তাই? কোথায়? ওই তো ফুলবাড়ি গেছে, কলকাতা থেকে খুব দূরে নয়। হোয়াট? ওরা ফুলবাড়ি গেছে? কি ব্যাপার গৌরব, তুমি তুমি এরকম চমকে উঠলে কেন? না অ্যাকচুয়ালি ফুলবাড়ি জায়গাটা এই মুহূর্তে সেফ নয়। একটা ইন্টারন্যাশনাল স্মাগলিং টিম ওইদিকেই গেছে বলে আমাদের কাছে খবর এসছে, মানে এই যে আমাদের প্রেশারটা দেখছিস ওই জন্যই। আমাকে হয়তো ওইদিকে যেতে হতে পারে। সে কি বাবা, এসব কি বলছো কি? মানে আমাদের রাধা আমাদের কোনো বিপদ হবে না তো? আই থিঙ্ক এই মুহূর্তে স্মাগলারদের টিমটা নিজেদের মিশন নিয়ে ব্যস্ত থাকবে, তাই আপনারা তবু রাধা আর কৃষকে একটু সাবধানে থাকতে বলবেন, মানে একটু সতর্ক থাকে যেন। দুদিনের জন্য বেড়াতে গিয়েও শান্তি নেই, কোথাকার কোন স্মাগলার তাকেও ফুলবাড়ি যেতে হলো। আর
আমি জায়গাটা সাজেস্ট করলাম। শোন কাকুন, এত প্যানিক হোস না, আমাদের পুলিশের টিম অলরেডি ওখানে রওনা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা আজকে আসি তাহলে। এই কিছু একটা পড়ে গেছে। এটা কার ছবি গৌরব? এই তো সেই কুখ্যাত স্মাগলার রুমি, যার সন্ধানে আমরা আছি। কি হলো ড্যাড? কি দেখছো এভাবে? না 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 না, কিছু না কিছু না। বলো না ড্যাড, কি ভাবছো? ছবিটা এভাবে দেখছো যে? মানুষজন এখন কত সহজে কত খারাপ খারাপ কাজ করে, এত বেআইনি কাজ। কোন বাড়ির ছেলে কে জানে, ভাবতেও সত্যি বড় খারাপ লাগে। শুনলেন স্যার, আসল মূর্তিটা কিন্তু ওই মন্দিরের গর্ভগৃহে রয়েছে, আর সেখানে কিন্তু নো এন্ট্রি। রোমির ডিকশনারিতে নো এন্ট্রি জোন বলে কিছু হয় না। রমি, যাকে কিনা ইন্টারপোলও হন্যে হয়ে খুঁজছে। রমি কুখ্যাত স্মাগলার, যে কিনা অনায়াসে দেশের বাইরের পুলিশ আর আইন ব্যবস্থাকে ঘোল খাওয়াতে পারে। তার জন্য পৃথিবীর কোথাও নো এন্ট্রি হতে পারে না। আর ওই সামান্য মন্দিরের গর্ভগৃহ তো কোন ছাড়। আমি পাতাল থেকেও ওই মহামূল্যবান রত্নখচিত তৃতীয় নয়ন বের করে আনব। আমি এখন একটু বেরোবো, তোরা ঘরেই থাক। কোথায় যাবেন স্যার? একবার গিয়ে জায়গাটা রেকি করে আসতে হবে না? রাতের অন্ধকারই তো আমাদের প্ল্যান সাকসেসফুল করবার আলো দেখাবে। এসে গেছে রুম নাম্বার 107, চলে এসো। আব্বাস স্যার, আব্বাস মাস্টার, একটু আসতে আমার লেট হয়ে গেল। আসলে এদিকে যা পুলিশ চেকিং না। কোনো অসুবিধা নেই, তুমি একদম ঠিক সময় এসেছো। আজ রাতেই আমাদের অপারেশন। কলকাতা সার্কেলে তোমার নাম তো পুলিশের মোস্ট ওয়ান্টেডে একদম উপরের দিকে আছে। আসার সময় সাবধানে এসেছো তো? আপনার কাছে ট্রেনিং নিয়েছি মাস্টার, পুলিশকে কি করে বোকা বানাতে হয় সেটা তো আপনার কাছেই শেখা। আপনি আমার বস, আপনি আমার মেন্টর। আরে থাক থাক, কলকাতার এত কাছে এত বড় একটা অপারেশন, তাই তোমার কথাটাই প্রথমে মাথায় এলো। এখন বলুন আমরা কিভাবে এগোব? যাই, আমি এখন একবার জায়গাটার রেকি করে আসি। তুমি ওদের সঙ্গে ঘরেই ওয়েট করো। ডেভিড, ওই যে প্ল্যানটা ছকা আছে ওকে একটু ভালো করে বুঝিয়ে দে। আমি যাই, জায়গাটা খুব ভালো করে দেখতে হবে যাতে অপারেশনটা খুব স্মুথলি হয়। ওই দুর্মূল্য রত্ন আমি $1 বিলিয়ন বিক্রি করব বিদেশে।
এটা এটা কি হলো গোমরা মুখ? একটু হলে আমার একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত। আত্মারাম? হু ইজ আত্মারাম? উফ বাবা, আত্মারাম মানে হলো প্রাণটা, মানে আমার প্রাণটা না একেবারে বেরিয়ে যেত। কে নাকি আমার চোখটা এভাবে চেপে ধরলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কে, কার এত সাহস যে আমার বউয়ের ধারে কাছে আসবে? আমিও দেখি। এসেছে একেবারে বীর পালোয়ান। পালোয়ান কিনা দেখবে, কারোর ক্ষমতা থাকলে আসুক। কৃষ ব্যানার্জি বুঝে দেবে সে কে। আমার বউয়ের দিকে তাকানোর ফল কি হতে পারে ভালো করে বুঝিয়ে দেব। আচ্ছা আচ্ছা বাবা, বুঝেছি, কিন্তু এবার ছাড়ো তো। বিনা বাথরুমে গেছে, ও বাথরুম থেকে বেরিয়ে এভাবে দেখলে কি ভাববে বলো তো? ভাবুক না, আমি নিজের বউয়ের সাথে একটু রোমান্সও করতে পারবো না? বেড়াতে এসছি, তাও আলাদা থাকছি। আর একটু সময় তো আমারও তোমার জন্য থাকবে, শুধু তুমি আর আমি। কি কি যে করো না তুমি, যখন তখন যা কিছু করে ফেলো। তুমি তুমি ঘর থেকে চলে এসেছো, ভাই কিন্তু তোমাকে খুঁজে না পেলে খুব চিন্তা করবে, ভাববে যে এত রাতে দাদা আবার হঠাৎ কোথায় চলে গেল। রাধা শানু আমার ভাই, বুঝতেই পারবে আমি তোমার কাছে এসেছি। দেখছো না ও বিনাকে এখন থেকে কেমন চোখে হারাচ্ছে। সত্যি ভাই আর বিনার মধ্যে বেশ একটা মিষ্টি বন্ধুত্ব তৈরি হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। ওরা ওরা এইটুকু সময়ের মধ্যে কত ভালো বন্ধু হয়ে গেছে। না রাধা না, শুধু বন্ধু নয়, আরো বেশি কিছু। রাধা, আমি খুব খুশি বিনার জন্য আর শানুর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, এবার তুমি যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। কাল কিন্তু অনেক ভোরে উঠতে হবে, মন্দিরে পুজো দিতে যাবো। যাও যাও যাও, আর দেরি না। কে কে ওখানে? কি হলো রাধা, কি হলো? গোমরামুখ, আমি আমি এক্ষুনি কাকে একজনকে দেখলাম, মনে হলো যেন কোনটা ছাওয়া সরে গেল। তুমি দাঁড়াও, আমি দেখছি। রাধা, এখানে তো কেউ নেই। কেউ নেই? কিন্তু কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম ছায়াটা। কেউ কেউ নেই, কি জানি, আমি আমি এতটা ভুল দেখলাম। রাধা, হয়তো তোমার মনের ভুল, এমনি মনে হয়েছে। চলো ঘরে চলো। ও ক্রিস্তা, বউকে একা পেয়ে বুঝি গল্প করতে এসেছো? ইস, আমি যদি আগে তোমার গলার আওয়াজটা পেতাম তাহলে বাথরুমে আরো কিছুক্ষণ থাকতাম। আরে না না বিনা, আমি তো দেখতে এসেছিলাম এখানে সব ঠিকঠাক আছে কিনা। এসে দেখলাম তোমার দিদি ভয় টয় পেয়ে কি অবস্থা দেখো। যা বাবা, ভয় পাবো না নাকি? এমনিতেই তো ও অচেনা জায়গা, তারপর ওরকম অদ্ভুত ছায়া দেখে তো যে কারোর ভয় লাগবে। তার উপর ওই ফকির বাবার কথাটা আমি এখনো ভুলতে পারিনি। ওফ রাধা, আবার সেই কথা? ফকির বাবা? সেটা আবার কে? আর বলো না বিনা, তখন আমরা চা খেতে নেমেছিলাম, একটা পাগল ফকির ওই বিপদ বিপদ এসব ভোগাস কথাবার্তা বলছিল। ভীষণ বিপদ রে, ওদের সামনে ভীষণ বিপদ। আর সেই সব শুনে রাধা তখন থেকে ভয় টয় পেয়ে। এই দিদি, তুই ভয় পাচ্ছিস কেন? ক্রিসদা তো আছে তোর সঙ্গে। ইয়েস ম্যাডাম, আই এম অলওয়েজ দেয়ার অ্যাট ইওর সার্ভিস। যাই হোক, আচ্ছা গোমরামুখ, কি হচ্ছেটা কি বলো তো? এবার কি তুমি যাবে? ওকে চলো, গুড নাইট। গুড নাইট। সত্যি দিদি, ক্রিস্তা কিন্তু তোকে খুব ভালোবাসে, এরকম হাজবেন্ড পাওয়া কিন্তু লাকের ব্যাপার। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আমার এই বোনটার জীবনেও কি একটা ভালোবাসা মানুষের দরকার নাকি? কি যে বলিস না। আচ্ছা শুনবি না, আমি কিন্তু হচ্ছি তোর দিদি। হ্যাঁ, তোর দিদির চোখ কিন্তু তুই কিছুতেই এড়াতে পারবি না। আচ্ছা 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 আচ্ছা, আমি কি কিছু ভুল বললাম?
তবে আমি না একটা কথা ভাবছি, আমার এই বোনটা যদি আমার ছোট যা হয় তাতে কিন্তু আবার কোনো আপত্তি নেই, উল্টে আমি তো আনন্দে নাচবো। বাবা একেবারে